কমিশনের বদলি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। মামলাকারীর তরফে দাবি করা হয় 15 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত অন্ততপক্ষে 46 জন আধিকারিককে বদলি করা হয়েছে। এরপর বদলি করা হয় বিডিও, আইসি, ওসিদেরও। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর বক্তব্য, এভাবে বদলি করা হলে প্রশাসনিক কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হবে। এটা কার্যত মুখ্যমন্ত্রীর কাজে হস্তক্ষেপ বলেও অভিযোগ তোলা হয়। মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। জোড়া মামলা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায়, মামলাকারী একজন আইনজীবী। যদি কোনো জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলো করছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে, অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। অফিসার বদলি নিয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে, এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে। তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশন বেশ কিছু সংখ্যক অফিসারকে বদলি করেছে বলেই এটা বলা যেতে পারে না যে তাদের এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচার কিংবা খামখেয়ালিপনা। রাজ্য প্রশাসনের অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল, অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলো করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার রাজ্য প্রশাসনের অফিসারদের বদলির ওপর স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পর্যবেক্ষণের ছত্রে ছত্রে কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল, অফিসারদের বদলি করে নির্বাচন কমিশন কোনো বেআইনি কাজ করেনি। 15 মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাতেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপরে নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত রাতে কি করলেন? রাত্রির 1টায় আমি মেসেজ পেলাম। মধ্যরাতে কখনো শুনেছেন একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে? কিন্তু মঙ্গলবার অফিসার বদলি নিয়ে জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় দেখা যাচ্ছে একজন অফিসারকে সরানো হচ্ছে, তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে। তাই প্রশাসনিক ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশন বেশ কিছু সংখ্যক অফিসারকে বদলি করেছে বলেই এটা বলা যেতে পারে না যে তাদের এই সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচার কিংবা খামখেয়ালিপনা। মামলাকারী এখানে রেসপন্ডেন্ট নাম্বার 9-এর ইমপিচমেন্টের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন, কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা তা নিয়ে হস্তক্ষেপ করার কোনো কারণ আছে বলে এই মুহূর্তে মনে করছি না। রেসপন্ডেন্ট নাম্বার 9-এর সঙ্গে কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতার আঁতাতের বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মামলাকারী, কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী যথার্থই উল্লেখ করেছেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে যোগসাজশ, চাপ প্রয়োগের অভিযোগ তোলা হয়েছিল তাদের কাউকেই সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে মামলায় যুক্ত করা হয়নি। এই পরিস্থিতিতে
জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। কেবল মৌখিক বা ভিত্তিহীন দাবির বাইরে কোনো প্রমাণ আদালতের সামনে পেশ করতে পারেননি মামলাকারী। আর্টিকেল 329 এবং অনেক দিন ধরে ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টের যে আছে যে ইলেকশন একবার চালু হয়ে গেলে সে প্রসেসটাকে এর একটা খুব সুন্দর কথা ব্যবহার করেছে, একটা লিগ্যাল ফিকশন তৈরি করে, অর্থাৎ কাল্পনিক একটা আইনি জটিলতা সৃষ্টি করে নির্বাচনকে আটকে দেওয়ার এই প্রসেসটা কিছুতেই ভারতের মতো গণতন্ত্রে ঠিক হবে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এটাকে যে হাইকোর্ট নাকচ করেছে এটা আমার মনে হয় একদম ঠিকই আছে, কারণ এটার মধ্যে একবার ঢুকতে গেলে আর কোথাও থেকে আসবে না। ঠিক এরকম অন্যান্য রাজ্যেও এই বদলিকে নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। কর্ণাটক হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্টে এই মামলা হয়েছিল। সেখানেও জাজেরা যে অবজারভেশন দিয়েছে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন যদি কাউকে ট্রান্সফার করে তার জন্যে কোনো রকম কারণ দর্শাতে হবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ লিখেছে, রাজ্য সরকার মামলাকারীকে সমর্থন করছে বলে তার মানে এই হতে পারে না যে তিনি আবেদনের পরিধির বাইরে যেতে পারেন। রাজ্য সরকারের সমর্থনও আবেদনকারীর যুক্তিকে জোরালো করছে না। একইভাবে রাজ্য এক্ষেত্রে রেসপন্ডেন্ট, তারা কখনো মামলাকারীর জুতোয় পা গলাতে পারে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পোড় খাওয়া রাজনীতিবিদ, দক্ষ আইনজীবী, যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবারে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রচারের ময়দানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন প্রবীণ এই রাজনীতিবিদ। দুদে আইনজীবী, কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব সামলেছেন, রাজ্যসভার সাংসদও ছিলেন। এবার বিধানসভা ভোটে যাদবপুর কেন্দ্রে সিপিএম এর বাজি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট থেকে সংসদ, হকের দাবিতে সোচ্চার সবসময় তিনি। আর এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরের মানুষ তারা ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছেন যে বামপন্থীরা একমাত্র তাদের মৌলিক দাবিগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, লড়াই করতে পারে। যাদবপুর বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুমদার, বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। তাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই শুরু করেছেন প্রচার। কখনো হেঁটে কখনো গাড়িতে চড়ে চলছে জনসংযোগ। কেন মানুষ সবসময়ই ইতিবাচক চিন্তা করতে চেষ্টা করে, তাদের কাছে বিভিন্ন তথ্য থাকে না, তাই তারা বিভ্রান্ত হন। এখন বিভিন্ন সত্য তথ্য মানুষের সামনে হাজির হচ্ছে এবং মানুষ তার ভিত্তিতেই তাদের নির্বাচন করবেন। একসময়ের বাম দুর্গ যাদবপুর। 2011 সালে যাদবপুরে মনীশ গুপ্তর কাছে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2016 সালে এই কেন্দ্রে সুজন চক্রবর্তী জয়ী হলেও 2021-এর বিধানসভা ভোটে সুজন চক্রবর্তীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন দেবব্রত মজুমদার। 2019-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার বিধানসভার লড়াই। আমরা লড়ছি, মাঠে মাথায় লড়ছি এবং আশাবাদী দেখছেন মানুষ যে ইতিবাচক সাড়া দিচ্ছেন। এখানে লড়াই হচ্ছে বামপন্থী বনাম দক্ষিণপন্থী। দক্ষিণপন্থী মানেই হচ্ছে তৃণমূল প্লাস বিজেপি, সুতরাং আমার লড়াইটা ওদেরই বিরুদ্ধে। হাতে আর এক মাসও নেই। যাদবপুরে ভোটের প্রচারে থিম সং লঞ্চ করেছে সিপিএম। 2026-এর বিধানসভা ভোটে যাদবপুরে কি লাল পতাকা উড়বে? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।